সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আই এর নিয়মিত অনুষ্ঠান মেট্রোসাম টু দ্য পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি মোস্তফা মল্লিক। দর্শক, আপনারা জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং আমাদের স্টুডিওতে এবং প্রযুক্তির মাধ্যমে যারা অতিথি থাকেন তারা ওসব বিষয়ে তারা জানেন এবং ওসব বিষয়ে আসলে বোদ্ধা। আপনারা জানেন যে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হচ্ছে আজকে। বাংলাদেশের মতো সারা বিশ্বে এই দিবসটি গুরুত্ব সহকারে পালিত হচ্ছে এবং আপনারা নিশ্চয়ই এও জানেন যে বাংলাদেশ যতগুলো বিষয় নিয়ে গর্ব করে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বিভিন্ন দেশে জাতিসংঘের মিশনে যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের নিয়ে, কারণ তাদের অর্জনটা আসলে অনেক বড়। সবকিছু বিবেচনায় আমরা আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি শান্তিরক্ষা বাংলাদেশ প্রেক্ষিত এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন সামরিক কর্মকর্তা এবং প্রযুক্তির মাধ্যমেও যুক্ত রয়েছেন একজন সামরিক কর্মকর্তা। স্টুডিওতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। তিনি একজন সংসদ সদস্য বটে। আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক নির্বাচন কমিশনার। দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং আপনি নিশ্চয়ই জনাব সাখাওয়াত আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার, আপনাকে দিয়েই আসলে আমরা আলোচনাটা শুরু করতে চাই। শান্তিরক্ষী আমরা যেহেতু বিষয় নির্ধারণ করেছি শান্তিরক্ষা বাংলাদেশ প্রেক্ষিত, স্যারের সাথে আলোচনায় আসার আগে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে সারা পৃথিবীর ৪৩টি দেশ এবং স্থানে ৬৩টি জাতিসংঘ মিশন বাংলাদেশ সফলতার সঙ্গে সম্পন্ন করেছে এবং এই মুহূর্তে বিশ্বের ১৩টি দেশে প্রায় ৬,০৯২ জন শান্তিরক্ষী সদস্য নিয়োজিত রয়েছেন, যার মধ্যে প্রায় ৫০০-র মতো হচ্ছেন নারী সদস্য। সাখাওয়াত সাহেব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং ডক্টর এম সাখাওয়াত হোসেন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ৮৮ সালে আমরা এটি শুরু করেছিলাম, এখন প্রায় ৪ দশক অর্থাৎ ৩৬ বছর পরে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশ আসলে শুরু থেকেই অর্থাৎ শুরু করার কয়েক বছর পর থেকেই এর শীর্ষে অবস্থান করছে। এটা আসলে কি করে সম্ভব হলো যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে এবং আমার যে ভাতৃপ্রতিম জেনারেল ইব্রাহিম মেম্বার পার্লামেন্ট আছেন তাকেও আমার অভিনন্দন এবং আপনার দর্শকদের অভিনন্দন। আপনার প্রশ্নটা কি করে সম্ভব হলো, এই সম্ভবটা কিন্তু একদিনে হয়নি। সম্ভবটা আপনি বলেছেন ১৯৮৮ সালে ওই সময় একটা বিপজ্জনক পরিস্থিতিতে সামান্য কিছু ট্রুপস পাঠানো হয়েছিল, সেটা ছিল ইরাক ইরান ওয়ার। এবং ইরাক ইরান যুদ্ধের সময়ে যুদ্ধ যখন স্থিমিত হয়ে যায় তখন জাতিসংঘ একটি ছোট পিস মিশন ওখানে রেখেছিল, আর যেটার মধ্যে বাংলাদেশ প্রথমে জয়েন করেছিল। সেই থেকে এর যাত্রা শুরু। যাত্রাটা কেন ব্যাপ্তি হলো, কারণ বাংলাদেশ সেনাবাহিনী বা সামরিক বাহিনী যদি বলি, সামরিক প্রথমে সেনাবাহিনী এসেছিল, পরে অন্যান্য বাহিনী যুক্ত হয়েছিল। সেনাবাহিনীর যে শুরুটা ছিল সেটার থেকে একটা যে ইমপ্রেশন তারা ক্রিয়েট করেছে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে, সেই জায়গা থেকে কিন্তু এই বিস্তৃতি লাভ করে। এখানে আরো বলে রাখা ভালো যে আমাদের বহু কুয়েতে আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর্টার ছিল এবং এমনও হয়েছিল যে তাদের সার্টিফিকেট ছাড়া কুয়েত সরকার, তারা মাইন অপারেশন করছিল, কুয়েত সরকার কোনো ডিসিশন নিত না, বিশেষ করে এই নিরাপত্তার ক্ষেত্রে। তো সবকিছু মিলিয়ে যদি আমি বলি যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ডিসিপ্লিন, একটা কর্তব্য পরায়ণতা এবং সর্বোপরি যে বলবো যে ডিসিপ্লিনটাই বেশি করে বলবো এবং কাজের প্রতি যে তাদের সিনসিয়ারিটি, এই কারণে কিন্তু আজকে আমরা বলতে পারছি যে এতগুলো দেশে আমাদের সেনাবাহিনী, এখন তো সামরিক বাহিনী বলতে হবে কারণ এয়ারফোর্সও আছে, কিছু কিছু দুই একটি জায়গায় নেভিতেও লোকজন আছে। সো এটা একদিনে হয়েছে তা নয়। এই ৩৬ বছর যদি আপনি ৩৬ বছরের ব্যাপ্তিটা দেখেন তাহলে যে সুনাম তারা অর্জন করেছে এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে
আজকে যদি বেশ কিছু আফ্রিকান কান্ট্রিতে আপনি যান, তাহলে আপনি সেখানে ছোট ছোট বাচ্চাদের থেকে বড়দের বাংলায় কথা শুনবেন। আমি এরকম একটি জায়গায় গিয়েছিলাম, যেটার নাম ছিল আইভরি কোস্ট। আমি গিয়েছিলাম অন্যান্য সাংবাদিকদের সাথে। প্রায় 15 দিন আইভরি কোস্টের টপ টু নর্থ টু সাউথ আমি দেখেছি। সেখানে আমি দেখেছি যে ছেলেরা বাংলায় জাতীয় সঙ্গীত গাচ্ছে। এমনকি কিছু কিছু ছোট ছোট শহরে তাদের মেয়ররা তাদের হল, বড় যে হল, পাবলিক হল, সেগুলোর নাম কিন্তু বাংলায় রেখেছে। বাংলায় দুই দেশের নাম লেখা, বাংলাদেশি পতাকা। আপনি এটাও হয়তো জানেন যে সিয়েরা লিওনে বাংলা ভাষা এখন দ্বিতীয় অফিসিয়াল ভাষা। জি জি। এটা কিন্তু কম অ্যাচিভমেন্ট না। বাংলাদেশের মতো একটা ছোট দেশ, সেই দেশের পতাকা যদি এসব দেশে থাকে, এবং ইউনাইটেড নেশনসে এখন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছে, তো এটা আমি খুব মেইন অ্যাচিভমেন্ট বলে মনে করি না। এটা সম্পূর্ণ কৃতিত্ব যায় বাংলাদেশ সামরিক বাহিনী। এটাও বলে রাখি যে বাংলাদেশে কিন্তু ইউনাইটেড নেশনস পিস কিপারদের ট্রেনিং সেন্টার তৈরি হয়েছে, এটাও ইউনাইটেড নেশনসের টাকা পয়সায়। তো কাজেই এই যে সমস্ত দেশ এখন শান্তিরক্ষা বাহিনীতে আছে, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলো থেকে, বেশিরভাগই এশিয়ান এবং আফ্রিকান কান্ট্রি, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এবং বাংলাদেশের নাম যদি আপনি বলেন, তাহলে ডিপ্লোম্যাটিক ওয়ের চাইতে বেশি এই পিস কিপারদের জন্য আছে। ইউএনএ একটা রেসপেক্ট আছে, এটাই আমি এই মুহূর্তে বলতে পারি। আর কন্ট্রিবিউশন সম্বন্ধে তো বলতে হয় যে 163 অফিসার এবং জওয়ান জীবন দিয়েছে এই পিস কিপিং করতে গিয়ে। তো এটা অনেক কথা হয়তো বলবেন যে পিস কিপাররা যায় কারণ তারা সেখানে, হ্যাঁ অফকোর্স ইউএনের ভাতা পায়, সেটা একটা, যেমন তেমনি ডিসিপ্লিনের দিক থেকে আমি আমার নিজের কানে শোনা, আমার নিজের চোখে দেখা যে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো স্থানীয় লোকজনের কোনো কমপ্লেইন নেই। বরং আমাদের যে সাথে যে ডাক্তাররা আফ্রিকাতে তারা যে কাজগুলো করেছে, আমাদের ইঞ্জিনিয়ার্সরা যে কাজগুলো করেছে, সেগুলোর জন্য তারা অত্যন্ত কৃতজ্ঞ। ডক্টর সাকাওয়াত হোসেন, আমরা আসছি আপনার কাছে আবার। আমরা একটু মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের কাছে যেতে চাই, এবং বর্তমানে আপনি সংসদ সদস্য। আপনার সামরিক বাহিনীর ক্যারিয়ার দীর্ঘদিনের, এবং এখন আপনি একজন সিনিয়র সিটিজেন, আইন প্রণেতা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আমি নিজেও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সেনাবাহিনীদের সঙ্গে থেকেছি। তো একটু আগে ডক্টর সাকাওয়াত হোসেন যেমনটি বলছিলেন আর কি, যে সেখানে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং জনগণের সঙ্গে একদম বন্ধুর মতো মিশে যাওয়া, আসলে এটা কিভাবে সম্ভব? অন্য একটা সংস্কৃতির সাথে গিয়ে আর্মস নিয়ে একদম বন্ধুর মতো, এটা আপনার অভিজ্ঞতা নিশ্চয়ই আরও দৃঢ় আমার। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি যে দাওয়াত দিয়েছেন। দীর্ঘদিন পর চ্যানেল আইয়ের বিল্ডিংয়ে আসলাম। চ্যানেল আইয়ের সম্মানিত লক্ষ 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 দর্শক শ্রোতার প্রতি আমার ব্যক্তিগত এবং আমার দল বাংলাদেশ কল্যাণ পার্টি, এবং আমি যেখান থেকে নির্বাচিত হয়েছি চকরিয়া ও পেকো উপজেলা কক্সবাজার জেলার জনসাধারণ ভোটারগণের পক্ষ থেকে শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। আপনার প্রশ্নটার উত্তরে প্রথমেই বলতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী সাপোর্ট ছিল, স্থানীয় আনসার, স্থানীয় বিডিবি, স্থানীয় ভিডিপি এবং বর্ডার গার্ড বাংলাদেশ, যার আগের নাম বিডিআর। আমরা পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন চাকরি করেছি, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তো সেখানকার অভিজ্ঞতা দুইটা অংশ আছে। একটা হচ্ছে সশস্ত্র বিদ্রোহীদেরকে সশস্ত্রভাবে দমন করা, আরেকটা হচ্ছে এই বিদ্রোহীরা কিন্তু 100 ভাগের 1 ভাগ, আর বাকি 99 ভাগ হলো জিম্মি, পরিস্থিতি শিকার। তাদেরকে অন্তরে শান্তি দেওয়া, তাদেরকে আপন করে নেওয়া, তাদেরকে বাংলাদেশের মানুষ এবং সন্তান হিসেবে আনন্দ দেওয়া, এটার নাম ছিল শান্তকরণ প্রক্রিয়া, প্যাসিফিকেশন প্রোগ্রাম। এই কাজগুলো আমরা প্রাথমিক অভিজ্ঞতা পার্বত্য চট্টগ্রাম থেকে নিয়েছি। 1988 সালে ইরাক ইরান ওয়ারের কথা যেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত বললেন, তারপরে বছর 2-3 গ্যাপ ছিল।
1990 সালে আমি ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশনস হয়েছিলাম। 91 সালে আমরা কম্বোডিয়াতে প্রথম শান্তি রক্ষা কাজে ওদের নির্বাচন অনুষ্ঠানের জন্য ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে পাঠাই, সঙ্গে মিলিটারি অবজারভার যায়। তারপরে কুয়েত চলে গেলাম। তো ওই সময় 3 বছরের মতো সময়, পৌনে 3 বছর আমি ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলাম। অনেকগুলো পিসকিপিং অপারেশনসে তখন করেছি। সেই তুলনায় পরবর্তী বছরগুলোতে অনেক বৃদ্ধি পেয়েছে। যেমন ব্রিগেডিয়ার জেনারেল সাহাওয়াত বললেন, এবং আমিও সেটাকেই বলবো, এক, আমাদের দেশ থেকে আমরা পাঠাই একদম মেন্টালি, একাডেমিক্যালি, ট্রেনিং ওয়াইজ এবং ফিজিক্যালি ফিট পারসনস, যাদের চরিত্রের কোনো কালিবা নাই, যাদের মধ্যে আগ্রহ আছে, যারা সেখানে গিয়ে মানুষকে মানুষের মতো আপন করে নিয়ে কাজ করতে পারবে। যে শিক্ষাটা বাংলাদেশে পায় ঠিক সেটাই। আর আজকে 53 বছর বাংলাদেশের বয়স, আজকে যিনি ক্যাপ্টেন বা মেজর বা কর্নেল, উনি তো বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় কেউ জন্মই হয় নাই, কেউ হয়তো বা শিশু ছিলেন, কিন্তু তাদের প্রত্যেকের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার চেতনাটা আছে, যে আমাদের দেশটা আমরা যুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছি। এই দেশের মানুষ স্বাধীনতা প্রিয়, এই দেশের মানুষ নিজের সংস্কৃতিকে সম্মান করে। এই চিন্তা এবং চেতনাটা আমাদের সামরিক বাহিনীর, আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, যারাই মিশনে যায় তাদের মধ্যে এই চেতনাটা যাই থাকে সেটাকে আরও শক্তিশালী করে দেওয়া হয়। যেই দেশে যাবেন সেই দেশের মানুষের ভাষা, সেই দেশের মানুষের ধর্ম, সেই দেশের মানুষের সংস্কৃতি, সেই দেশের মানুষের খাদ্য অভ্যাস, দৈনন্দিন জীবনযাপন প্রণালীকে সম্মান করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন। যেন আপনি সেখানে বস, BOSS না হন, আপনি সেখানে একজন সহকর্মী, বন্ধু হিসেবে যান। এই জিনিসটা আমাদের সৈনিকেরা, আমাদের অফিসাররা খুব ভালো করে। আই স্যালিউট আর্মি। 2024 সাল চলছে। 2024 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ বাংলাদেশের জাতীয় সংসদে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম 12 মিনিটের বক্তব্য রেখেছিলেন মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবের সমর্থনে। সেখানে আমি বলেছিলাম, যেটা সচরাচর কেউ বলে না, যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রোডাক্ট, আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ এবং আমি গর্বিত যে আমি ওই সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ যেটি সুনাম অর্জন করে, যেটি সুনাম বিতরণ করে, যেটি মানুষকে ভালোবাসে। তাহলে আমার গর্বটা আরও বেড়ে যায়, কারণ আমি তো এই সেনাবাহিনীর ফাউন্ডিং ফাদার্স, কোন 21 বছর বয়সের একজন লেফটেন্যান্ট ইব্রাহিম এই সেনাবাহিনীর গোড়াপত্তনের তালিকায় যদি যান, স্বাক্ষরকারী একজন। তাহলে এই সেনাবাহিনীর অর্জনগুলোতে আমাদের আনন্দ। এখানে যদি ভুল ত্রুটি হয় আমরা সেটাও বলি। যেমন আমি আপনার এই শোতে আসার আগে যখন দাওয়াত দিল, আমি অনেক দিন পরে আসছি, আজকাল মিডিয়াতে তো নিজের এলাকায় থাকি, 60% টাইম আই স্পেন্ড ইন চকরি অ্যান্ড পেকুয়া। তো আমি একটু খোঁজ নিলাম ক্যান্টনমেন্টে, যে এরকম একটা দাওয়াত দিয়েছে আপনার এখানে তো 8:30টায়, আর 10টার সময় এখন টিভি বাড়িতে তাদের হেড অফিস, ওখানে যাব। এখন ঘটনাক্রমে দুটোই দাওয়াত একদিনে পড়ে গেছে। তা আমি একটু খোঁজ নিলাম যে এখন কোথায় মিশন আছে, কয়টা আছে, কখন। আমি তো সৈনিক ছিলাম 29 বছর আগে, তো এবং আমাদের কোনো ত্রুটি আছে কিনা। কারণ 4-5 দিন আগে আমি হঠাৎ করে একটা ইউটিউবে প্রতিবেদন দেখলাম, যে প্রতিবেদনে বাংলাদেশকে খুব হেয় করা হয়েছে। আমি মর্মাহত হয়েছি, আমার বলার জায়গা ছিল না, তাই আমি সোচ্চার হয়ে প্রতিবাদ করি না। এখানে বলা হয়েছে বাছাই প্রক্রিয়ায় কিছু ত্রুটি, এবং তারা বলতে চেয়েছে যারা হিউম্যান রাইটস ভায়োলেশন করে তারা কেমনে ওখানে যায়। আর এটা বেছে নিয়েছে আমাদের এই দিনটা আসার আগে। আর এটা আবার দেখলাম আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মাননীয় সেনাপ্রধান জেনারেল 4 তারকা জেনারেল শফিউদ্দিন আহমদ কোনো একখানে বক্তব্য রাখছিলেন, তিনি সেটা প্রতিবাদ করেছেন নিজে। তা আমিও প্রতিবাদ করব যে একটা স্কুলে 100টা ছাত্র আছে যারা SSC দিয়েছে, 90টা ছাত্র GPA 5 গোল্ডেন পেয়েছে, অর্থাৎ প্রত্যেক বিষয়ে 80। বাকি 9টা ছাত্র GPA 5 পেয়েছে, গোল্ডেন পায় নাই। একটা ছাত্র ফেল করেছে। আপনি কি বলবেন একটা ফেল করার মতো ছাত্র এই স্কুলে কেমন ভর্তি হয়েছিল?
তো যেখানে আমাদের এই মুহূর্তে 7,000-এর মতো শান্তিরক্ষী আছে, যেখানে বরাবর অ্যাভারেজে 7 থেকে 9,000 শান্তিরক্ষী বাংলাদেশের পক্ষ থেকে থাকে, সেখানে there could be a mistake. It cannot be called a policy. It cannot be called a policy. মিস্টেক কি আমেরিকা করছে না? মিস্টেক কি জার্মানি করছে না? মিস্টেক কি ইসরায়েল করছে না? মিস্টেক ইন্ডিয়া পাকিস্তান করছে না? হু ইজ নট মেকিং এ মিস্টেক? হু ইজ অ্যাবাভ মিস্টেক? হু ইজ অ্যাবাভ মিস্টেক? বলেন এটা। তা যেই নিয়মে এই বড় ইউটিউবের প্রতিবেদনটি প্রকাশ করা হলো, মনে হচ্ছে বাংলাদেশের একটা দায়িত্বই হচ্ছে হিউম্যান রাইটস ভায়োলেশন করা, অথচ আমরা তো দর্শক আমাদের হাজার মাইল দূরে। আমরা কিন্তু আছি আপনাদের সঙ্গে আমাদের অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে। যে বিরতিতে যাচ্ছেন নাকি? না না, জেনারেল ভাই বলুন। ও আচ্ছা, তো আমি সেটার মর্মাহত হয়ে শক্ত প্রতিবাদ জানাচ্ছি। এর কারণ আর একটা কারণ আছে, আপনাকে ব্যাখ্যা করে দিতেই হবে। জি জি, আমি তো আবার চলে যাব। সেটা হলো 1993 সালের মে মাসের 10 তারিখ থেকে নিয়ে 1995 সালের ডিসেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত সময় যথাসম্ভব আমি বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডান্ট ছিলাম। সেই মিলিটারি একাডেমি বিশ্বের মধ্যে এখন আল্লাহর রহমতে প্রথম 20টি উন্নত শিক্ষিত একাডেমির একটি। সেখানকার আমার আমলে যারা ছিল তারা অবশ্যই আপনার কাছে দে আর লিডার্স অফ দিস আর্মি, দে আর নট মেকিং মিস্টেক, এটা এস্টাবলিশ করে দিলাম। ওকে, থ্যাংক ইউ। ওকে, জেনারেল সাকাওয়াত নিশ্চয়ই আপনাদের সঙ্গে আছেন। জি 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 জি, ডক্টর এম সাকাওয়াত হোসেন, সেটি হচ্ছে জেনারেল ইব্রাহিম যেটি বললেন, এমন একটা সময়ে গণমাধ্যম কিংবা যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি উঠেছে ঠিক শান্তিরক্ষী যে দিবস যেটা নিয়ে আমরা গর্ব করি, ঠিক তার আগেই যখন সারা পৃথিবী একই সঙ্গে এই দিনটি পালন করে। তাহলে এটার সঙ্গে আসলে কোনো যোগসূত্র আছে কি না, কিংবা কারা এটা করছে, এটা হচ্ছে এক প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিশ্চয়ই বাহিনীগুলোতে যারা অপরাধে জড়িত থাকে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই কঠিন থেকে কঠিন শাস্তি হয় বলে আমরা জেনেছি। ডক্টর এম সাকাওয়াত হোসেন। জি ধন্যবাদ। আমার মনে হয় জেনারেল ইব্রাহিম বিস্তারিত বলেছেন। আমি নিজেই তো বললাম যে আমি নিজে গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল একটা শান্তি মিশনের সাথে 15 দিন থাকার, এবং সেখানে আমি নিজ চোখে এবং নিজ কানে যা শুনে আসছি তার উপরে তো আর সার্টিফিকেট হতে পারে না। এবং শুধু তাই নয়, বাংলাদেশের অনেক শান্তিরক্ষী বাহিনীর যারা কমান্ডার তারা কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছেন, বাংলাদেশ শান্তি মিশনের জন্য UN অ্যাওয়ার্ডও পেয়েছে। আমি এই প্রতিবেদনটি পুরোটাই দেখেছি। প্রতিবেদনটি যেটা তৈরি হয়েছে সেটা যেটা বলে ডয়েশ ভেলে, জার্মান ভিত্তিক। জার্মান, এটা পুরো নাম হচ্ছে ডয়েশ ওয়েলে। জি, এটি জার্মান ভিত্তিক একটি সংবাদ মাধ্যম। ডিডব্লিউ কিন্তু কোনো পাবলিক বা প্রাইভেট চ্যানেল নয়, এটা কিন্তু জার্মান সরকারের একটা মেইন মিডিয়া। এর টেলিভিশন আছে, এর আপনার রেডিও আছে, এবং সংবাদপত্র বের হয়। সেটা আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে কয়েকবার দেখেছি। এটা খুবই আনফর্চুনেট এই জন্য বলছি যে ওখানে যেটা ইব্রাহিম সাহেব বললেন যে এতগুলোর মধ্যে যদি 5টা 6টা 7টা হয়, সে জি ডক্টর সাকাওয়াত, আচ্ছা আচ্ছা, জুমে বোধহয় সমস্যা হচ্ছে। জেনারেল ইব্রাহিম, প্রায় শোনা যায় যে আসলে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে আমাদেরকে আর নেওয়া হবে না, বাদ দেওয়া হবে, স্যাংশন দেওয়া হবে, হুমকি ধামকি বিভিন্ন জায়গা থেকে। এগুলো কারা দেয়, এগুলো কেন শোনা যায়? কারণ সেখানে তো আমাদের অবস্থান ভালোই শক্তিশালী আমরা দেখছি। আপনি কি মনে করেন? কিছু আছে কল্পনা। আপনি অনুমান করুন জাতিসংঘের পক্ষে 2টি প্রস্তাব, কোন প্রস্তাবটা ইজিয়ার? জাতিসংঘের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বলা যে ভাইয়েরা, তোমাদের 7,000-এর মধ্যে আমরা জাতিসংঘের মতে এই ছেলেগুলো মিশনে আসার জন্য উপযুক্ত না, আমরা অনুরোধ করছি তোমরা তাদেরকে প্রত্যাহার করো। এটা একটা প্রস্তাব। আর একটা প্রস্তাব হলো, তোমরা এরকম 5-6 জন 10 জন 20 জনকে পাঠিয়েছ যারা মিশনে আসার জন্য উপযুক্ত না, অতএব আমরা তোমাদের সকলকে নেওয়া থেকে এখন থেকে বন্ধ করে দিলাম, বিরত থাকলাম। বাংলাদেশের মতো
জাতিসংঘের প্রতি, জাতিসংঘের নীতিমালার প্রতি লয়াল, জাতিসংঘের পলিসির প্রতি কমিটেড এবং নিবেদিত প্রাণ অফিসার এবং সৈনিক পৃথিবীতে আর 10টা পাওয়া যাবে কিনা সন্দেহ। পৃথিবীর অনেক দেশ থেকে আসে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা শান্তি মিশন করতে। আমাদের দেশ থেকে যা চাকরিরত ব্যক্তিরা, when they are in the best form of physical and professional life, তখন যায়। এটা একটা আকাশ কুসুম কল্পনা যে আমাদের এখান থেকে নেওয়া বন্ধ করে দিবে। এটা একটা রচনাও করা হয় এরকম একটা গুজব, যে এরকম একটা গুজব ছড়াইলে, আমি জানি না আমি কোনো সীমা লঙ্ঘন করছি কিনা, আমাকে ক্ষমা করবেন যদি আমার সীমা লঙ্ঘন হয়, এটা অনিচ্ছাকৃত, কারণ না বললে আবার আপনাকে এটা বোঝানো যাবে না যে এরকম একটা গুজব ছড়াইলাম, এরকম একটা থ্রেটকে পারসিভ করাইলাম যে তোমার মিশন বন্ধ হয়ে যাবে। তাহলে যারা মিশনে যায়, আগামীতে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি আছে, মেন্টাল প্রিপারেশন আছে, তারা বিক্ষুব্ধ হবে, তারা বিক্ষুব্ধ হয়ে বলতে থাকবে হ্যাঁ আমাদের মিশন বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এমন যে তুমি যদি কাউকে কনভিন্স করতে না পারো তাহলে কনফিউজ করে দাও, কনফিউজ করো, ডাবল সি। তো এই কারণে তাহলে তখন তারা একটা রাজনৈতিক বা সামাজিক চাপ প্রয়োগ করবে কর্তৃপক্ষের প্রতি, আমাদের মিশন কেন বন্ধ হবে, আমাদের মিশন কেন বন্ধ হবে, আমাদের মিশন কেন বন্ধ হবে। এটা হচ্ছে হাইট অফ এক্সপেকটেশন, কলা গাছের নিচে হা করে বসে থাকা যে পাকা কলাটা আপনার মুখে পড়বে এরকম। এবং আমাদের প্রতিবাদ করব। আমরা গত প্রায় 28, 29, 30, 32 বছর জাতিসংঘের যেই সেবা করে যাচ্ছি, মানবতার সেবা, তার বিনিময়ে নিশ্চয়ই আমরা আশা করি না যে আপনি আমার এখান থেকে মানুষ নেওয়া বন্ধ করবেন। আরেকটি দেশ খুঁজে পেতে তাদের এতটুকু স্যাক্রিফাইস করবে। আমাদের সেনাবাহিনীর অফিসার এবং সৈনিকেরা যে মিশনে যায়, তার একটা এফেক্ট হচ্ছে অন্যান্য আমাদের অর্গানোগ্রামে কিন্তু মানুষ বাড়ে না। তাহলে আমার 5টা আঙ্গুল থেকে একটা আঙ্গুলকে যখন মিশনে পাঠিয়ে দেওয়া হয়, বাকি 4 আঙ্গুল মিলে 5 আঙ্গুলের কাজটা করে, পরিশ্রম হয়। এরকম দেশ আপনি খুব কম পাবেন। সৈয়দ ইব্রাহিম, আমরা অবশ্যই আপনার কাছে এসেছি। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা খুবই দুঃখিত, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা জেনারেল ইব্রাহিমকে প্রশ্ন করেছিলাম যে বিভিন্ন সময় শোনা যায় যে জাতিসংঘ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হবে বা স্যাংশন দেওয়া হবে, এরকম নানা ধরনের আলোচনা। আদৌ এটা সম্ভব কিনা, কিংবা এরা কারা করে, বাংলাদেশের শত্রু কারা? আমি যেখানে শেষ করছিলাম, মানে বিচ্ছিন্ন সেখান থেকে বলি। জি, ডিডব্লিউ একটা প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে কোথাও অন্তত আমি শুনিনি যে পুরো মিশন নিয়ে কোনো কথা বলেছে। তারা যে কথাটি বলেছে সেটা কয়েকজন অফিসারের বিরুদ্ধে, কোনো জওয়ান বা কোনো কারোর বিরুদ্ধে নয়। তারা কারা? যারা বলেছে যারা র্যাবে চাকরি করেছে এবং র্যাবে চাকরি করার সুবাদে যাদের বিরুদ্ধে কিছু হিউম্যান রাইট ভায়োলেশনের বিষয়টি আছে। অন্য কোনো অফিসার বা অন্য কোনো ট্রুপসের কথা আমি শুনিনি, না বলেনি উনি। র্যাবে যারা চাকরি করেছে তাদের কথা বলেছে, তাও তাদের মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত করেছে যে এরা হিউম্যান রাইটের সাথে অ্যাকর্ডিং টু দ্যাম জড়িত ছিল, ভায়োলেশনে জড়িত ছিল। আর পার্টিকুলারলি আমরা জানি যে সঠিক হোক ভুলে হোক চক্রান্ত করে হোক, র্যাব ইজ আন্ডার স্যাংশন। র্যাব একটা স্যাংশনে, শুধু র্যাবের 7-9 লোক না, র্যাব কিন্তু স্যাংশনের নিচে আছে। এবং যেটা নিয়ে আমাদের সরকার চেষ্টা করছে যে র্যাবের স্যাংশনটা যাতে প্রাতিষ্ঠানিকভাবে স্যাংশন আর কি, অ্যাজ অ্যান ইনস্টিটিউশন। জি, হ্যাঁ, প্রাতিষ্ঠানিক স্যাংশন। হ্যাঁ, তারা সেই ইনস্টিটিউশনের কিছু তাও সব না, কয়েকজনের কথা পয়েন্ট আউট করেছে। তো সেখানে কিন্তু তারা জাতিসংঘে আমাদের ট্রুপস নিয়ে কোনো, আমি অন্তত শুনিনি যে কোনো কথা। না, নেই ওখানে, ওটা ওরকম নেইও, সমগ্র বাহিনী নিয়ে বলা নেই। দ্বিতীয় জিনিস হলো, আমি অন্য কথায় আসছি, আগে এটা ক্লিয়ার করে নিই। দ্বিতীয় জিনিস হলো, এটা কিন্তু নিয়োগটা করে ইউনাইটেড নেশনস। জি। এবং ইউনাইটেড নেশনসের একটা অফিস আছে, যে অফিস এই নিয়োগটা করে। ইউনাইটেড নেশনস থেকে যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের কাছে কে কাকে দিল না দিল সেটা দেখার বিষয় আমাদের কাছে আমাদের না, সেরকম কোনো মেকানিজম আমাদের নেই। এটা যে দেশ পাঠায় সেই দেশের দায়িত্ব যে আমাদের রুলস রেগুলেশন এবং হিউম্যান রাইটস ইত্যাদি বিষয় মেনে চলার। তো এটা এই প্রসঙ্গ ছিল বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, শ্রীলঙ্কার, ইভেন যে শ্রীলঙ্কার চিফ যাকে তৈরি করে বানিয়েছিলেন, উনি ছিলেন কমান্ডার যখন শ্রীলঙ্কায় সিভিল ওয়ার হয়,
আপনার তামিলদের বিরুদ্ধে, এবং তাকে যখন আর্মি চিফ করা হলো, ওনার নামটা আমার কাছে লেখা আছে, নাম হয়তো বলার প্রয়োজন নেই, তিনি এবং তার আন্ডারে যে সমস্ত অফিসার এবং অন্যদেরকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার পিস কিপারদের সাথে, তার উপরেই মানবাধিকারের ভায়োলেশনের প্রচণ্ড গুরুতর অপরাধ, গুরুতর আপনার ছিল। তো সেখানেও কিন্তু বেশ কয়েকজনকে ফেরত পাঠানো হয়েছিল, এবং এটা নিয়ে অনেক হইচই হয়েছিল ইউনাইটেড নেশনসে। তো ব্যাপারটা যেটা আমি মনে করছি, যেটা ইব্রাহিম সাহেব বললেন, হয়তো আমরা মনে হয় যে একটু বেশি রিয়াক্ট করে ফেলছি, যে এ হবে ওই হবে। ইউনাইটেড নেশনসের আপনাকে দুটো জিনিস মনে রাখতে হবে। ইউনাইটেড নেশনসের পিস কিপিংয়ে আপনি ওয়েস্টার্ন কান্ট্রিজের কন্ট্রিবিউশন বলতে গেলে নেই। 1948 থেকে যদি আপনি দেখেন, কিছু 48 থেকে ছিল প্রথম, কিন্তু পরবর্তী পর্যায়ে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর ছিল ভারত, এবং বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোতে। ভারতের পিস কিপিং যদি আপনি দেখেন, কোরিয়া ওয়ার থেকে শুরু করে তারা এখন পর্যন্ত ইউরোপের, আফ্রিকার বিভিন্ন দেশে নিয়োজিত আছে। এটা কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে আমাদের এখানকার যে ট্রুপস, তারা কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন, একটা প্রফেশনাল আর্মি। বাংলাদেশ বলি, ভারত বলি, নেপাল বলি, তো কাজেই একটা এই। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যে ফোর্স আছে তার সংখ্যা কম, এবং ওখানে তারা কেউ স্পেয়ার করতে পারে না এই কাজের জন্য। আর ফাইন্যান্সিয়াল ব্যাপারটা তো আছেই। কাজেই ইউনাইটেড নেশনসের একটা প্রেফারেন্স হচ্ছে এই অঞ্চলের সেনাবাহিনী যারা একই ধাঁচে শিক্ষিত, প্রশিক্ষিত। তো সেটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার যে ইউনাইটেড নেশনসের তরফ থেকে এই ধরনের কোনো বার্তাও দেওয়া হয়নি। তবে আমি যেটা মনে করি, একজন সচেতন নাগরিক, সিনিয়র সিটিজেন বলুন, আমি শিওর ইব্রাহিম আমার সাথে একমত হবেন, যে আমরা সবসময় খুব রিয়্যাক্ট করি। রিয়্যাক্ট অবশ্যই করা দরকার, কিন্তু একই সাথে কেন এই প্রশ্নগুলো উঠলো সেটাও একটু খতিয়ে দেখা দরকার নিজেদের মধ্যে, কারণ বিফোর মাচ ড্যামেজ ইজ ডান। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমার ব্যক্তিগত মত, যে সামরিক বাহিনী থেকে যাদের উপরে স্যাংশন দেওয়া হয়েছে, যারা ওখানে চাকরি করেছেন, তারা ছাড়া তো অনেক অফিসার আছে, অনেক বাংলাদেশে অত্যন্ত চৌকস অফিসার আছে। ইব্রাহিম সাহেবকে আমি একটু শুনেছি, আমি বাংলাদেশ মিলিটারি একাডেমি নিয়ে আমিও গর্ব করি। বাংলাদেশ মিলিটারি একাডেমি শুধু নয়, স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, যত তাড়াতাড়ি এগুলো এত ইন্টারন্যাশনালি সেট আপ হয়েছে, এটা অন্য কোনো দেশ করতে অনেক সময় লেগেছে। তো এগুলো কিন্তু কন্ট্রিবিউশন অফ, হয়তো আমাদেরও কিছু কন্ট্রিবিউশন আছে, আমরা যারা এখন অবসরপ্রাপ্ত আছি, যারা এখন চাকরি করছে, তাদের কন্ট্রিবিউশন হয়তো আরও বেশি। তো এই জিনিসগুলো আমরা কিছুটা, আমার মনে হয়, সম্পূর্ণভাবে নেগেট না করে, একেবারে বাতিল না করে, আমার মনে হয় আমাদেরকেও দেখা উচিত যে কেন এটা আসলো। তারপরে তো কথা হলো যে এটা কেন করলো আমাদেরকে বাদ দেওয়ার জন্য কিনা, আমি মনে করি না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। আপনাকে দিয়েই আমরা শেষ করব। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কাছে যাচ্ছি। সর্বশেষ যদি একটু স্বল্প করে আমাকে বলতেন, সেটি হচ্ছে যে শান্তিরক্ষী মিশনগুলোতে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হওয়ার যেমন আমাদের একটা ভালো লাগার দিক, একই সঙ্গে আমাদের একটা নিজস্ব দেশ আছে, ভূখণ্ড আছে। আমরা কি বলতে তো নিশ্চয়ই পারি যে আমরা আসলে খুবই সক্ষম, আগের চেয়ে অনেক বেশি ক্ষমতা নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং একই সঙ্গে আগে যুদ্ধক্ষেত্রে দেখা যেত যে অস্ত্রের মহড়া, যার যত অস্ত্র আছে, কিন্তু সামরিক যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক সময়ে না, আরও কয়েক বছর আগে থেকেই যুক্ত হয়েছে তথ্য প্রযুক্তির অসম্ভব রকমের ব্যবহার। সব কিছু মিলে আমাদের সামরিক বাহিনীকে আমরা কতটা শক্তিশালী এখন বলতে পারি? আপনার প্রশ্নটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং সম্ভাবনায় ভরা একটা প্রশ্ন। আমি এইটুক বলবো, সামরিক বাহিনী, তথ্য প্রযুক্তি, বাংলাদেশ সামরিক বাহিনী আমার জানা মতে আর কি, অনেকদিন আগে অবসর নিয়েছি, তারপরেও হাসপাতালে যাই, হাসপাতালে আসি, অসুস্থ ব্যক্তিদের সঙ্গে বা ঔষধ নেওয়ার ব্যক্তিদের সঙ্গে দেখা হয় বেশি।
তো সিএমএইচে আমরা তথ্য প্রযুক্তি এবং সেই প্রসঙ্গটা বাংলাদেশ সেনাবাহিনী বা সামরিক বাহিনীসমূহ আল্লাহর রহমতে ভালোই ট্যাকেল করছে। এবং এখানে আপনাকে বলে রাখি, মনোবল বলে একটা জিনিস আছে। এটা হলো ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর এনি কান্ট্রি, এনি ডিফেন্স ফোর্স। তো তাদের মনোবল, আজকে যিনি চাকুরিতে আছেন কালকে তিনি অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্তের একটা কথা জাতির সামনে বলে যেতেই হবে। 4 ফেব্রুয়ারি পার্লামেন্টে বলেছিলাম রেশনের কথা। যারা চাকরিতে আছে তারা দুশ্চিন্তায় থাকে, আমি যখন অবসরে যাব আমি কি পাবো। আরটা যারা অবসরপ্রাপ্ত ব্যক্তি, আমি এবং ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের মতো, আপনাদের শুধু টাকা দিয়ে দেয় এখন, খুব টাকা অল্প দিয়ে দেয়, পরিমাণ। 418 টাকা। জি জি। তো প্রতি মাসে রেশনের জন্য ফ্যামিলিকে দেয়। তো সেটা হলো 1 র্যাঙ্ক 1 পেনশন, OROP, অরব। মানে যেই ব্যক্তি যখনই রিটায়ার করবে সে যেন কারেন্ট রেটে পেনশনটা পায়। কারণ আমি যেমন 1996-তে রিটায়ার করেছি, 1996 রেটে পেনশন পাই, কিন্তু চাউলের মূল্য, বাসা ভাড়া তো 2024 সালের রেটে দিতে হয়। তাহলে এই যে সামাজিক অন্যায়টা, অবিচারটা হচ্ছে, এটার দিকে মনোযোগ দিচ্ছি। এটার সঙ্গে আপনি বলবেন শান্তিরক্ষার সম্পর্কে কি? আপনি রিটায়ার্ড সবার পক্ষ নিয়ে কথা সবার পক্ষ নিয়ে বললাম, এবং চাকরিরতদের পক্ষ থেকে, কারণ টুমরো দে উইল বি রিটায়ার্ড। মাননীয় সেনাপ্রধান যদি এক্সটেনশন না হয়, সদস্য তো এখন অনেক বিশাল, অনেক, আল্লাহর রহমতে সেনা সদস্য লক্ষাধিক হচ্ছে রিটায়ার্ড, আর অফিসার প্রায় মোর দেন 4000 রিটায়ার্ড অফিসার্স মারা গেছে, প্রায় 1500 বয়সের কারণে, এটা ওটা সব কিছু মিলে। উই রিসিভ এ মেসেজ অফ ডেথ এভরি ডে ফর 1 or 2 অফিসার্স, এভরি ডে। রাওয়া ক্লাবের মাধ্যমে, জি জি, রাওয়া ক্লাবের মাধ্যমে, রাওয়া অ্যাপসের মাধ্যমে। রাওয়া ইজ ডুইং এন এক্সিলেন্ট জব, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম তথ্য। তো এই তথ্যটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যে গুজব যেন আমাদের সামরিক বাহিনীতে না ঢোকে। গুজবের মাধ্যমে মনোবলটা দুর্বল করে দেওয়া হয়। আপনি কথাটা এই জন্যই বলেছেন, তথ্যের দুটো দিক আছে। এক হচ্ছে শত্রুপক্ষ বা বৈরীপক্ষের তথ্য আপনি কেমনে পাবেন, আর দ্বিতীয় হচ্ছে আপনার তথ্য আপনি কেমনে প্রোটেকশন দিবেন বা নিরাপত্তা দিবেন। আমি যদ্দূর মনে করেছি, যদ্দূর অনুভব করি, আজকের বাংলাদেশ সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশ ইত্যাদি, দে আর ডুইং এন এক্সিলেন্ট জব ইন ট্রাইং টু, সারা বিশ্ব কিন্তু একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এই যে এটাকে অ্যাটম বোম বলতে পারেন, হাইড্রোজেন বোম বলতে পারেন, সাবমেরিন বলতে পারেন, ফাইটার প্লেনের বোম বলতে পারেন। এটা আপনার পরিবার ধ্বংস করছে, বাপ মাকে ধ্বংস করছে, ছেলে মেয়েকে ধ্বংস করছে, বিজনেস ধ্বংস করছে, বউকে পরে ভাগাই দিচ্ছে, জামাইকে ভাগাই দিচ্ছে, ছেলেকে আত্মহত্যার পথে নিচ্ছে, কিশোরদেরকে মার্ডারার বানাচ্ছে, আবার আপনাকে দিয়ে সুফি সাধক বানাচ্ছে, আপনাকে গজল শিখাচ্ছে, আপনাকে আল্লাহ ভক্ত করছে, কোরআন বুঝতে যাচ্ছে, এমপি কে খুন করে বিভিন্ন লোকেশন লোক দেখাচ্ছে, 80 টুকরা করে কোথায় ফলাইছে, 10 দিন 12 দিন পরে সেপটিক ট্যাঙ্ক থেকে বেরিয়েছে, এবং মোবাইল দিয়ে মেসেজ দিচ্ছে আমি ওখানে আছি। সো এই যন্ত্রটাও তো মানুষের আবিষ্কার, এবং তথ্যের বাহন, তথ্যের আধার, তথ্যের সংরক্ষক এটা। আমি চকরিয়া পেকুয়াতে এমপি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে, থাকতে গিয়ে অনুভব করি এই মোবাইল আপনাকে কতটুকু কাছে নেয়। আমি দিনে 40 থেকে 50টা ফোন ঢাকা মহানগরে মহাকালী বাসায় বসে পাই। আমি অমুক জায়গা থেকে বলতেছি, আমার ঘরের চাল কেন থেকে গতকালকে রেমালে ঘূর্ণিঝড় আসে উড়ে নিয়ে গেছে, আমার চাইলের একটা বন্দোবস্ত করেন। এই মোবাইল থাকাতে তিনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারতেছেন, আর যদি ভিডিও থাকে তো আমি তার চেহারাও দেখে নিচ্ছি। তো আপনি তথ্যের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, তার উত্তরে আমি এর বেশি আর আপাতত বলতে চাচ্ছিলাম। কিন্তু আই এমফেসাইজ, অ্যাপিল টু দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, যে বাংলাদেশের সকল প্রকারের, সকল বাহিনীর রিটায়ার্ড পার্সনদের অনুগ্রহপূর্বক টাকার বদলে রেশন পাওয়ার বন্দোবস্ত করুন, এবং সকল রিটায়ার্ড পার্সনদের 1 র্যাঙ্ক 1 পেনশনের আইন করুন। আপনি চমৎকার একটা দাবি জানিয়েছেন চ্যানেল আইয়ের মাধ্যমে। সরকার চ্যানেল আই যদি এটা কাটাকাটি না করে, থ্যাংক ইউ সো মাচ। সরকার নিশ্চয়ই এটা দেখবেন। কিন্তু সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আমি আবারও একটু অল্প করে জানতে চাচ্ছি যে আমরা আসলে শুনি যে বিশ্বের প্রত্যেকটা দেশেরই একটা শত্রু থাকে, প্রত্যেকটা বাহিনীর একটা শত্রু থাকে, সে প্রশ্নে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি যুদ্ধক্ষেত্রে এ ধরনের তথ্যগুলো আসলে আমরা পাই না। যেমন আমরা কিছুদিন আগেই দেখলাম যে ইরান থেকে মিসাইল কত দূরে চলে গেল ইসরায়েলে। তো আমি এটাও জানি না যে আমাদের, এটা আমি জানি না গণমাধ্যমে জানানো ঠিক কিনা। আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশ এখন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী আমরা আগের চেয়ে কতটা শক্তিশালী? আমাদের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে যেখানে নিজেরাই অস্ত্র তৈরি করি, এবং আমি যদ্দূর জানি যে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি পণ্যে অস্ত্র নতুন একটা পণ্য ঢুকেছে। আপনি যেহেতু সামরিক সাথে দীর্ঘদিন সামরিক বাহিনীতে কাজ করেছেন, আমাদের পার্বত্য চট্টগ্রামে ছিলেন, আপনি নিশ্চয়ই এ ব্যাপারে ধারণা রাখেন এবং খোঁজ খবরও রাখেন।
আপনার উত্তরটা দেওয়া আমার জন্য মুশকিল, জানলেও বলবো না, এর কারণ গণমাধ্যমে তথ্য প্রকাশ করায় আমি নিজেই তো সাবধান হওয়া প্রয়োজন। এটা তো অস্ত্র ক্রয়ের কথা আমি বলি, আমি ক্রয়ও না, আপনার সক্ষমতা শুধু আমি এতটুকু অ্যাসিওর করি দেশবাসীর কাছে একজন বিনীত নাগরিক হিসাবে যে আল্লাহর রহমতে বাংলাদেশ সামরিক বাহিনীকে নিয়ে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, এতটুকু অ্যাসিওর করলাম। কারণটা হচ্ছে রপ্তানি করছি কি করছি না ডিফারেন্ট ম্যাটার, মিসাইল ইম্পোর্ট করেছি কি করি না ডিফারেন্ট ম্যাটার, ড্রোন আমরা ইম্পোর্ট করেছি কি না ডিফারেন্ট ম্যাটার, আনম্যান্ড ভেহিকলস আকাশে পাইলটবিহীন বিমান বা যান আমরা আছে কি নাই দ্যাট ইজ ডিফারেন্ট ম্যাটার। তা কিন্তু আমরা যে অঞ্চলে আছি যেখানে আল্লাহ না করুক আমাদেরকে কোনো বৈরী পরিস্থিতির শিকার হতে হয়, সেখানে আমরা কি নিজেদের আত্মসম্মান গৌরব বজায় রেখে দাঁড়াতে পারবো কিনা? আপনাকে অ্যাসিওর করছি মহান আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, জনগণের দোয়ায় সম্ভব। উইল বি ভেরি হ্যাপি। আপনি আশা করি যে এই প্রশ্ন নিয়ে আর আপনি আমাকে চাপ দিবেন না। না না না, নিশ্চয়ই না, নিশ্চয়ই না। এগুলো আসলে সাধারণ মানুষজন আসলে তারা জানতে চান, কারণ হচ্ছে তারা নিজেরা নিশ্চিন্তে থাকতে চান, যেহেতু আমাদের নিজস্ব একটা বাহিনী আছে, আমাদের নিজস্ব নিরাপত্তা আছে। এবং আপনি নিশ্চয়ই আমার চেয়ে খুব ভালো খবরই রাখেন যে বিজিবির সব অস্ত্র পরিবর্তন হয়ে গেছে। বিজিবি এখন আধুনিক অস্ত্র পেয়েছে, সেন্ট মার্টিনে তাদের নতুন করা হয়েছে, এবং আমাদের সীমান্ত রোড এখন হয়েছে। সব কিছু মিলে আসলে এই শান্তিরক্ষী দিবস হিসেবে যেহেতু আপনাদের দুজন সাবেক সেনা কর্মকর্তাকে আমরা পেয়েছি উজ্জ্বল মুখ, এই সূত্র ধরে কিছু প্রশ্ন আর কি। লাস্ট মিনিটে যত শান্তিরক্ষী পৃথিবীর যেখানেই বাংলাদেশের হোক অন্য জায়গার হোক জনস্বার্থে প্রাণ দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ কবুল করা মালিক। খাস করে বাংলাদেশি যারা প্রাণ দিয়েছে যে কোনো বাহিনীর, তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা সাফল্যের সঙ্গে ফেরত এসছে তাদেরকে অভিনন্দন জানাই। তাদের অর্থনৈতিক বিনিয়োগটা যেন সঠিক থাকে, তারা যেন সুফল পায় সেই আবেদন করি। সবশেষে আমাদের বাংলাদেশটা ভালো থাকুক, সুন্দর থাকুক। চ্যানেলকে ধন্যবাদ। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ দেখেছেন মেট্রোসেম টু দ্য পয়েন্ট, আজকের বিষয় ছিল শান্তিরক্ষা বাংলাদেশ প্রেক্ষিত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।